নতুন করে আর কমেন্ট করার কিছু নাই। আমরা কালকে একটা স্টেটমেন্ট দিয়েছি, আজকে আমাদের মাননীয় ফরেন অ্যাডভাইজার এটা নিয়ে কথা বলেছেন। আমরা তো অবশ্যই ইউএস এর সাথে আমাদের ভালো সম্পর্ক চাই। আমরা চাই যে আমাদের বিষয়ে যে ধরনের মিস ইনফরমেশন বাইরে যাচ্ছে সেটা দূরীভূত হোক, সবাই দেখুক। আমরা সবাইকে ইভেন ইনভাইটও করছি যে আসেন বাংলাদেশে দেখে যান আমরা কি কি ধরনের এটা গভর্নমেন্ট, কিভাবে আমরা দেশকে চালাচ্ছি, কি কি ঘটনা ঘটেছে পোস্ট অগাস্ট 5-এ। আমরা এই জন্য তো এই আমরা যেটা কালকে বলার সেটা তো আমরা বলেছি। কিন্তু আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন একজন সিনেটরের সাক্ষাৎ, সেখানে তিনি বলেছেন যে যে সমস্ত সংখ্যালঘু বা হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের ঘটনা ঘটেছে সেগুলো ধর্মীয় নয়, মূলত রাজনৈতিক। তো সেটি আসলে কি বার্তা দেয়? তার মানে তো ঘটনাগুলো অল্প হলেও ঘটছে এবং সেগুলোকে কি আমরা প্রপারলি অ্যাড্রেস করছি? আমরা যেগুলো যে সমস্ত ঘটনা ঘটছে সবগুলোই কিন্তু আমরা ইনভেস্টিগেট করছি। ইভেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাউন্সিল, ইউনিটি কাউন্সিল যেগুলো তালিকা দিয়েছে সেই তালিকা ধরে ধরে আমরা দিয়েছি, এবং এটার মধ্যে কয়টা রেসিয়াল হ্যাট্রেডের বিষয় আছে আর কতগুলো পলিটিক্যাল বা অন্য কোনো পার্সোনাল কারণে, সেগুলো কিন্তু আমরা বারবার বলছি বলে আমরা আমাদের একটা ট্রান্সপারেন্ট একটা মেসেজিং এর মাধ্যমে আমরা জানাচ্ছি যে এই ঘটনাগুলো ঘটেছে, তার মধ্যে যদি দু একটা ঘটে নাই সেটা কিন্তু আমরা অস্বীকার করছি না, এবং সেগুলোর ক্ষেত্রে আমাদের বেশ কিছু জন অ্যারেস্ট আছে। আমার মনে হয় 150 জনের মতো আমরা অ্যারেস্টও করেছি এই ঘটনাগুলোর, এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেগুলো আপনারা শুনেছেন যে আমাদের অ্যাডভাইজার মাহফুজ আলম বলেছেনও যে আমরা তাদেরকে কম্পেনসেট করব। আপনি যদি নাগপুরের ঘটনা ফলো করেন, সেখানেও একটি হিন্দু মুসলিম সংঘর্ষ চলছে, দোষ জারি হোক, ফলে অথবা ধরেন ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যে মুসলিমদের উপরে ধরনের ঘটনাও গণমাধ্যমে আসে, সেগুলো নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্বেগ উৎকণ্ঠা কতখানি দেখেন? না, এই বিষয়টা নিয়ে আসলে আমরা যেহেতু আমাদের বিষয়গুলো নিয়েই আমরা ব্যস্ত, আমাদের বিষয়গুলো নিয়েই আমরা কথা বলি, আর একটা দেশের এইগুলো বিষয় নিয়ে আসলে আমাদের বলার মতো কিছু নাই। এটা বিশ্ববাসী দেখছে কি হচ্ছে কি হচ্ছে না সেটা দেখছে, এবং সে অনুযায়ী নিউজও হচ্ছে, আপনারা দেখছেন আমরাও নিউজে দেখছি। কিন্তু আপনার কাছে কি মনে হয় যে আমাদের এখানে মাঝখানে যে বেশ কিছু ঘটনা ঘটলো, বিশেষ করে মব, নানান ধরনের ট্যাগিং, কাউকে কাউকে আক্রমণ করার চেষ্টা, বাড়িতে ঢুকে যাওয়া, পরবর্তী সময় মনে হলো যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা সরকার একটু নড়ে চড়ে বসলো এবং ঘটনাটা অনেকখানি কমে গেছে। তার মানে কি সরকার আগে সিরিয়াস ছিল না, নাকি সরকার এরকম পরিস্থিতি উদ্ভব হওয়ার পরে সিরিয়াস হলো? না না, আমরা প্রথম থেকেই সিরিয়াস ছিলাম, কিন্তু আপনাদের কয়টা জিনিস লক্ষ্য রাখতে হবে। একটা জিনিস হচ্ছে যে একটা এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন, একটা পোস্ট রেগুলেশনে কিছু অস্থিরতা তো তৈরি হয়, সেটাকে আপনি অস্বীকার করে, কিন্তু কিছু কিছু দেশে এমনও হয় যে রেভলিউশনের পরে 2 3 4টা গভর্নমেন্ট এসে পড়ে, তারপরে যে থিংস স্ট্যাবিলাইজ হয়। কিন্তু আমাদের একটা সাকসেস বলবো যে আপনি 7 মাসের মধ্যে আমরা একটা স্ট্যাবল জায়গায় এসেছি। কিন্তু এই যে মবের যে বিষয়গুলো বা এগুলোর ক্ষেত্রে আমরা প্রথম থেকে অ্যাড্রেস করতে চেয়েছি, কিছু করতে পেরেছি কিছু করতে পারি নাই। কারণটা হচ্ছে যে পুলিশের তো কনফিডেন্স লেভেলটা খুবই জিরো। পুলিশ 1400 জন যে মারা গেছে, যেটা ইউএন ফ্যাক্ট ফাইন্ডিং মিশনে আসে, তার বেশিরভাগই কিন্তু হত্যা হয়েছে পুলিশের গুলিতে। তো পুলিশের বিরুদ্ধে তো জনগণের যে অবস্থান, সেই কারণে পুলিশের কিন্তু এখন এই মানে পোস্ট অগাস্ট 5-এর পরে তাদের যে কনফিডেন্সের অবস্থাটা খুবই লো, এবং এই আলোকে দেখবেন যে ওরা অনেকদিন স্ট্রাইক করেছে, পুলিশ ছিলই না। আবার কিছু কিছু জায়গায় পুলিশ আসার পরেও তারা ট্রাফিকের পুলিশিং করে না। আমরা দেখেছি যে নেইবারহুড গুলোতে পাড়ায় পাড়ায় মানুষ তাদের বাসা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছে। এটা কি পৃথিবীতে আপনি শুনেছেন? এটা এগুলোর কারণ হচ্ছে যে এক্সট্রা অর্ডিনারি কিছু সিচুয়েশন তৈরি হয়েছিল, সেই এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন গুলো আমরা কিছুটা এখন নর্মালসিতে এসেছি, বাট পুলিশের কনফিডেন্স এখন আমি বলবো যে সেই যে মাত্রায় আমরা চাচ্ছি সেই মাত্রায় আসেনি। আসেনি। জি, পুলিশের সঙ্গে সরকারের, ধরেন সরকার তো মূলত প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন সরকার, ফলে আপনারা যে স্পিড বা ধরেন যে গতি বা যেভাবে ভাবেন, অন্যান্য কর্মকর্তারা সেইভাবে ভাবেন কিনা, আমি উদাহরণ দিলে ভালো বুঝবেন। পুলিশ কমিশনার মহোদয় বললেন যে রেফ শব্দটা ব্যবহার না করতে, যদিও উনি পরে সরি বলেছেন। পরদিন আপনারা একটা স্টেটমেন্ট করলেন যে এটাকে রেপকে রেপই বলতে হবে, কারণ এটা বড় অপরাধ। ফলে সরকারের এই মনোভাব বা প্রধান উপদেষ্টার কার্যালয়ের এই মনোভাব ঢাকা মহানগর পুলিশ কমিশনার কেন জানেন? এটা কি উনি আসলে এটাকে আন্ডারমাইন করতে চান না রেপকে। উনি আসলে বাংলাদেশের যেগুলো আর্থ সামাজিক কিছু ইয়ে আছে না, অনেকে দেখবেন যে
মানুষের সামনে এই শব্দটা বলতেই চান না, ঠিক না? এটা একটা একটা লজ্জার বিষয়, বা ইয়ে যে এই কথাটা বলবো, অনেক আছে, অনেক ফাদার ছেলে মেয়ের সাথে দেখবেন যে অনেক বিষয়ে আলাপ করে না, আমরা না হয় মডার্ন ফাদার হয়তো অনেক আলাপ করি, সে আলোকে উনি বলছেন। বাট আমাদের তরফ থেকে স্পষ্ট, রেপ একটা ভায়োলেন্ট ক্রাইম, খুবই ভয়ানক রকমের একটা ক্রাইম, রেপকে রেপই বলতে হবে, এটাকে অন্য কিছু বলার কোনো সুযোগ নেই। জি, শফিক ভাই, আপনাকে নিয়ে নানান ধরনের আলোচনা হয়, কারণ আপনার কথাকে সবাই প্রফেসর ইউনূসের কথা মনে করেন, কারণ আপনি প্রফেসর ইউনূসের মুখপাত্র বা প্রেস সেক্রেটারি, এবং যেহেতু উনি প্রেস কনফারেন্স বা গণমাধ্যমের সঙ্গে, দেশীয় গণমাধ্যমের সঙ্গে খুবই কম কথা বলেন, আপনার সঙ্গে আমাদের কথাবার্তা বলার সুযোগ হয়। প্রশ্নটা আসছে আপনার নিরপেক্ষতাকে কেন্দ্র করে, সরকার নিরপেক্ষতা নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন, বিএনপি প্রকাশ্যেই তুলেছে, এবং সেটি শুরু হয়েছিল 28 ফেব্রুয়ারি, যখন একটি নতুন দলের শুভ সূচনা হলো। নাহিদ ইসলাম, যিনি এই আন্দোলনের পোস্টার বয় যাকে আমরা বলতাম, তার একটা রাজনৈতিক দল কোনো নাগরিক পার্টি, তাকে শুভকামনা জানিয়ে আপনি এক ধরনের মানে তাকে প্রশংসা করে বলছেন, আপনি প্রত্যাশা করেন এরকম হতে পারে নাহিদ একদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। আমার ধরেন গণ অধিকার পরিষদের একজন বলছে, আমাকে নিয়ে তো কোনোদিন শফিক ভাই বলেননি, বা ধরেন জোনায়েদ সাকির দলের কাউকে নিয়ে তো বলেন নাই, বা তারেক রহমানকে নিয়েও তো আপনি বলেন নাই, নাহিদকে নিয়ে কেন বললেন? এবং এটা আমার আপনার কি সামনে এই স্টেটমেন্টটা আছে, আমি যেটা লিখেছি, আমি ফেসবুকে যেটা পোস্ট করেছি, আপনি কি এটা পড়েছেন? যে পড়েছে, আমি ওইখানে কি বলেছি? আমি বলেছি যে হয়তো কোনো একদিন নাহিদের বয়স 26, এই 26 বয়সেই সে একটা মানে একটা পৃথিবীর একটা অভূতপূর্ব একটা অভ্যুত্থানের অভ্যুত্থানের সে নেতৃত্ব দিয়েছে, এবং আমি বলেছি যে তার পলিটিক্সে আরো সে কয়েক দশক হয়তোবা থাকবে। এবং পরের যে সেন্টেন্সটা, সেটা আমি বলেছি যে গড নোস, খোদা আল্লাহ জানে জানেন। যে উনি হয়তোবা একদিন দেশের প্রাইম মিনিস্টার হতে পারে। এখানে কিন্তু আমি আমার এক্সপেকটেশন বলছি যে আমি চাই যে উনি হোক, এটা জি। বলি নাই। গড নোস উনি হতে পারেন। আপনি যদি দেখেন এখানে আমি একদমই নাই, এখানে এখানে যেটা হচ্ছে যে তারকে ঘিরে যে এক্সপেকটেশনটা মানুষের, একদিন ওনার বয়স 26, উনি 76 বছরেও প্রাইম মিনিস্টার হতে পারেন। ইয়াস 50 ইয়ার্স, মানে 5টা দশক তার কাছে আছে, আছে না অনেকে এই বয়সে, যে পরিণত বয়সে। তো এইটা বলাটার মধ্যে তো কোনো ইয়ে নাই। আমি এই লেখাটা আমি যখন লিখি, আমি ইভেন একটা সুপ্রিম কোর্টে একটা লয়ারকে আমি পড়েও শোনাইছি, দেখেন যে এটা কি দিচ্ছি, এটা কি আমার পার্সিয়ালিটি কি, আমার প্রশ্নবিদ্ধ করে ইম্পার্সিয়ালিটি কিনা। করে কিনা। বললো যে নাথিং রং। কারণ আমি যদি লিখতাম যে আমি চাই উনি একদিন প্রাইম মিনিস্টার হবেন, তাহলে আপনি বলতে পারেন যে আই এম সাইডিং উইথ হিম, আই এম ব্যাকিং হিম। আমি তো সেটা বলছি না, আমি বলছি গড নোস শব্দটা, কিন্তু আমি আবার বলছি খোদা জানে। না, এটা মানুষের তো টুইস্ট। আমরা কদিন আগে নাহিদ ইসলাম ওয়াজ নোওয়্যার, জুলাইয়ের আগে আপনি চিনতেন, আমি কতটুকু আমি চিনতাম, আমি তাকে আমি চিন্তা সাংবাদিক, তাকে হয়তো বা পেশাগত 2018-19-এর থেকে কিছুটা চিনি, বাট বাংলাদেশের কে চিনতো ওনাকে? সে আলোকে কথা এখানে আপনি এটাকে নিয়ে টুইস্ট করার কিছু নাই, এটাকে নিয়ে আমি করছি আমার মনে হয় না। বাট এদের তিনজন তো মানে এখন দুজন। একজন তো গভর্নমেন্টে ছিলেন, এখন উনি চলে গেছেন। ছাত্রদের মধ্যে 2জন গভর্নমেন্টে আছেন, তো গভর্নমেন্টের ছাত্রদের সাথে একটা সম্পর্ক আছে, সবাই তাদেরকে ভালো জানেন। কিন্তু আপনি দেখবেন যে গভর্নমেন্টের পলিসি কি, এমন ভাবে আমরা কোনো পলিসি নিচ্ছি যেটা স্টুডেন্টদেরকে হেল্প করছে, বা এমন ভাবে আমরা পলিসি দিচ্ছি যাতে এনসিপি কে কোনো ধরনের অ্যাডভান্টেজ দিচ্ছে। আমাদের, আপনি যদি এটা এই জায়গাগুলো আমরা সবাইকে বলি, আপনারা বলেন যে আমরা এমন কি পলিসি নিলাম, আমি এমন কি মেজার নিলাম যেটাই আপনি বলতে পারেন যে আমরা এই পার্টিকে আমরা পক্ষপাতিত্ব করছি বা তাকে আমরা ব্যাকিং করছি। এখানে কোনো কিছু নাই, বরঞ্চ স্টুডেন্টরা একটা যেটা হচ্ছে কি, আপনি যেগুলো অ্যাকুজেশন হচ্ছে বেশিরভাগই বায়োবিও, ওটার কোনো আপনি রিয়েল এভিডেন্স নেই। আপনি যদি এভিডেন্স আনেন যে না আমরা এই কাজটা করেছি, which has মানে সাইডেড উইথ দিস এনসিপি, উইথ দিস পার্টি, তাহলে আপনি বলতে পারেন। আমরা আশা করছি যে জুলাই মাসের মধ্যে আমরা এটাকে ন্যারো ডাউন করে আনতে পারি, যে কোথায় পার্টিগুলো এক হলেন, কোথায় দ্বিমত হলেন। দ্বিমত হতেই পারে, আপনি যেভাবে একটা গভর্নমেন্টকে চালাতে চাচ্ছেন, আর একটা পার্টি তো সেভাবে গভর্নমেন্ট চালাতে চাচ্ছে না। কেউ হয়তো প্রেসিডেন্সিয়াল ফর্মটাকে পছন্দ করছে, যে না প্রেসিডেন্ট সর্বেসর্বা হবেন, আবার কেউ বলছেন যে না প্রাইম মিনিস্টার হবেন, আবার কেউ হয়তো বা ভাবছেন যে আমার 300 আসনই সম্ভব, আরেকজন বলছে না আমাদের তো পপুলেশন সেই 1973-তেও 300 আসন ছিল, যখন আমাদের পপুলেশন 7.5 কোটি, আর তখন এখন এসে আমাদের 8 পটেন। ওই সময় সবাই
এই একটা চার্টারে সাইন করবেন যে এই আমরা এই পার্টিগুলো মিলে আমরা এই 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 জায়গায় ঐক্যমত্য পোষণ করি এই রিফর্মের ক্ষেত্রে, না আমরা আমাদের ডিউ সময়ের কোর্স অফ কারণে টাইমে পারলাম না, এটা পরবর্তী গভর্নমেন্ট গুলো করবে। বাস্তবায়িত না হলেও যেটা হবে কি 90-এর পরে আন্দোলনটা বা অন্য খাতে চলে গিয়েছিল, এটা নিয়ে যতটা না আমাদের এই সবচেয়ে বেশি আশার যেটা জায়গা সেটা হচ্ছে যে আমাদের ম্যাসিভ একটা নিউ কয়েকটা জেনারেশন আসছে যারা এটা নিয়ে সিরিয়াস। হ্যাঁ, আপনি যদি নেপালের দিকে তাকান, নেপালেও কিন্তু এরকম হয়েছে, ওদের যখন কিং মানে রাজার প্রথাটা বিলুপ্ত হলো, তারপরে কিন্তু ওরা অনেকগুলো গভর্নমেন্ট এসে ওরা রিফর্ম করছে, ট্রায়াল করছে, হচ্ছে না, আবার নতুন রিফর্ম হচ্ছে। ওদের কনস্টিটিউশন র্যাটিফাই করতে 8 বছর লেগে গেছে, নতুন একটা কনস্টিটিউশন। ঠিক তেমনি আমার মনে হয় যে যে আমাদের তো ডিবেটটা শুরু হলো, আমরা অস্থির না হই, ডিবেটটা শুরু হলো এবং আস্তে আস্তে এটা দেখবেন যে আমরা একটা বেটার জায়গায় যাচ্ছি। হতো না এই পুরো জিনিসগুলো ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে যেতে 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 আমরা একটা জায়গায় যাচ্ছি। কাজগুলোর মধ্যে কোনো ধরনের কন্ট্রোভার্সি আছে কিনা এটা একটু দেখুক, না দেখেই যেটা হচ্ছে খুব স্পেকুলেশন হচ্ছে। আমরা তো বলছি যে যে আমরা কি আমাদের যে নিউট্রালিটি এটা কি আমরা ভঙ্গ করছি কিনা সেটা আপনারা এভিডেন্স এনে দেখান, ঠিক না? বা আপনি বলছেন যে আপনি 111 এর গন্ধ পাচ্ছেন, তো এভিডেন্সটা কোথায় যে আমরা কি কাজটা করলাম যার জন্য আপনি ওই গন্ধটা পাচ্ছেন, ঠিক না? আমাদের কাজগুলো আপনি যেটাই আমাকে আপনি বলছেন সেটার আলোকে তো আপনি এভিডেন্স আসবে। মানে গত 7 মাসে বিএনপি কে আপনারা আস্থা নিতে পারলেন না কেন? না, বিএনপি কে আমরা আস্থায় নিয়েছি, আমার মনে হয় এটা অনেকটাই ওনাদের পলিটিক্যাল রেটরিক হতে পারে। আমাদের সাথে যখন বিএনপির যখন মিটিং হয় খুবই হৃদ্যতাপূর্ণ মিটিং হয়, ওরা সবসময় প্রফেসর ইউনূসের গভর্নমেন্টকে চিফ অ্যাডভাইজার এবং অন্যান্য অ্যাডভাইজারকে সরাসরি পাবলিকলি সাপোর্ট করেন সেখানে। আমার মনে হয় না আস্থার যে সংকট এখানে হয়েছে, আমার মনে হয় না। এবং প্রত্যেকটা সংকটের মানে এর মধ্যে তো অনেকগুলো কিছু কিছু সংকট এসেছিল, প্রত্যেকটা জায়গায় তো বিএনপি খুব কনস্ট্রাকটিভ রোল প্লে করেছে, আমাদের সাথে সরাসরি কথাবার্তা হয়েছে। মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে কয়েকবার বোধহয় আধা ডজন বার এসে প্রফেসর ইউনূসের সাথে তারা দেখা সাক্ষাৎ করেছেন, এছাড়া তো ইনফর্মাল কথা হচ্ছে, ফোনে আলাপ হচ্ছে। আমরা এখানে যে আস্থার যে কোনো সংকট আছে, আমি আমি আমার মানে চিফ অ্যাডভাইজারের অফিসের ওইখান থেকে যেটা দেখছি আমি কোনো দেখছি না। আমি মনে হচ্ছে যে রাইট অন টার্গেট, সবাই তার মতো আছে এবং বরং বিএনপি অনেক বেশি আমি বলবো যে কনস্ট্রাকটিভ রোল প্লে করছে। বিশেষ করে ওরা অগাস্ট 5 এর পরে আপনি দেখেন পুরো যেখানে আওয়ামী লীগ বলেছিল, তাদের আওয়ামী লীগের লিডাররা বলেছিল যে 5 লক্ষ লোক মারা যাবে, খুন হবে, সেখানে যাদের ধারণা করেছে যে যারা রিভেঞ্জ দিবে, কিন্তু সেরকম তো কিছু হয়নি। প্রত্যেকটা বড় পার্টি তাদের যে গ্রাসরুটকে সামলিয়েছে, বলেছে যে যে না কোনো ধরনের কোনো এই ধরনের ইয়েতে যাওয়া যাবে না। বিএনপির এই ভয়ের কি একটা উৎস সম্ভবত স্থানীয় সরকার নির্বাচন করার একটা তৎপরতা সরকারের ছিল? আমরা কি কোনো আমরা এই বিষয়ে একটা স্টেটমেন্ট দিয়েছি? এই আলোচনাটা সরকার একজন উপদেষ্টা বলেছেন যিনি না, এখন আমরা স্থানীয় এই সরকারের বিষয়ে আমরা কোনো একটা স্টেটমেন্টও দিইনি। এটা আপনি চিফ অ্যাডভাইজারের অফিস থেকে বা ইয়ের থেকে কোনো ধরনের বা ক্যাবিনেটের থেকে, ক্যাবিনেটে এটা উপদেষ্টা নিয়ে আসিফ আমি এই মাহমুদ পর্যন্ত বলছিলেন সম্ভবত। আমি এই ক্যাবিনেটের প্রত্যেকটা মিটিং এ আমি থাকি, আমার নোট নিতে হয়, তো সেইখানে আমি দেখেছি যে এটা নিয়ে একটা মিটিংও হয়নি, এটা মানে নিয়ে কোনো হয়তো আলোচনাই সিদ্ধান্ত হয়নি। হয়নি কিন্তু একজন উপদেষ্টা বলেছিলেন। উনি বলতে পারেননি, আমি জানি না উনি কি বলেছেন, আমি এখনো জানি না, আমি যদি হতো তাহলে আমি এটা বলতে পারতাম। বাট সো ফার এই বিষয়ে গভর্নমেন্ট কোনো আলাপও করেনি, এই বিষয়ে কোনো ডিসিশনও হয়নি। জি, আরেকটা বড় জায়গা হচ্ছে নির্বাচনের সময়সীমা নিয়ে শফিক ভাই। এই সময়সীমা প্রফেসর ইউনূস এবং সেনাপ্রধান অনেক আগেই একটা টাইম ফ্রেম তারা দিয়েছে, কিন্তু ধরেন দলগুলো একটা রূপরেখা চাই, এখন নির্বাচনটা আসলে কবে? না এই দেখেন আহ, ওরা যেটা চাচ্ছে, ওরা চাচ্ছে এক্সাক্ট ডেট। হুম। যে আমরা প্রফেসর ইউনূস তার জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন যে এটা ডিসেম্বরে হবে যদি কম রিফর্ম চায় পার্টিগুলো, ফিউয়ার রিফর্ম যদি চায়। আর এটা বাই মানে জুন মাসের 30 তারিখ 2026-এর মধ্যে হবে। মধ্যে হওয়া মানে হচ্ছে এটা ফেব্রুয়ারিতে হতে পারে, মার্চে হতে পারে। জানার বিষয় হচ্ছে যে আজকে একটা বাংলাদেশে 116টা বেসরকারি বিশ্ববিদ্যালয়
আরেকটা বেসরকারি বিশ্ববিদ্যালয় হলো, সেটিও সমস্যা না। সমস্যা হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে ট্রাস্ট, সেটি প্রফেসর ইউনূস ওন করেন। এটা নিয়ে অনেকেই সমালোচনা করছেন। এটার কোনো ব্যাখ্যা দিবেন? না, এটা সমালোচনার কিছু নাই। প্রফেসর ইউনূস কিন্তু এই ইউনিভার্সিটি করার কথা অনেক আগের থেকে বলছেন। ওনাকে করতে দেওয়া হয় নাই আগে। উনি একটা ওয়ার্ল্ডের বাংলাদেশে একটা বড় একটা ইউনিভার্সিটি করতে চান। সেই নিয়ে ওনার যে এই যে ট্রাস্টটা, গ্রামীণ ব্যাংক ট্রাস্ট যেটা। এই ট্রাস্টটা কিন্তু অনেক বড় জায়গাও নিয়ে রেখেছে। এটা কিন্তু আমি নিজে এটা যখন আমি সাংবাদিক ছিলাম আমি কিন্তু এটা রিপোর্ট করেছি। আমার এটা স্পষ্ট মনে আছে। হ্যাঁ, উনি প্রচুর আর কি যেটা হচ্ছে যে ওনার হি গট ফ্রেন্ড এভরিওয়্যার। ফলে ফান্ডিং এর কিন্তু কোনো সমস্যা নাই। উনি ইচ্ছা করলেই অনেককে বলতে পারেন যে আপনারা ফান্ড করেন। হি হ্যাজ ফ্রেন্ডস লাইক সাম অফ দি টপ মাল্টি বিলিয়নিয়ার হচ্ছে ওনার ফ্রেন্ড, উনি বলতেই পারেন। তা আমার মনে হয় যে এটা বাংলাদেশের জন্য তো আনন্দের দিক যে এই ইউনিভার্সিটিটা হতে যাচ্ছে। ইট উইল ক্রিয়েট নিউ জবস, নতুন নতুন সাবজেক্ট পড়ানো হবে এবং বাংলাদেশের একটা টপ ইউনিভার্সিটি হবে, বিশাল ক্যাম্পাস হবে এবং এটা অনেক মানে নিউ কাটিং এজ টেকনোলজির উপরে পড়ানো হবে।